ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 4 আগে গান্ধীজি সম্পর্কে আমরা আলোচনা করেছি। তবে আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে আলোচনা করব। এটা শুধু 11 এর জন্য পড়লেই হবে না, এটা অন্যান্য ক্লাসের জন্য যে নেতাজি সম্পর্কে যে অধ্যায় আছে সেখানেও এটা কাজে লাগতে পারে। আমরা নেতাজি সম্পর্কে জানি অনেকটা বিষয়। নেতাজি আমাদের পশ্চিমবঙ্গের একজন স্বাধীনতা সংগ্রামী, যিনি গান্ধীজির ঠিক অপোজিট বা বিপরীত মতাদর্শে বিশ্বাসী ছিলেন। গান্ধী যেমন উম, বলেছিলেন এক গালে চড় মারলে আরেক গাল বাড়িয়ে দিতে, কিন্তু নেতাজি সেখানে ভিন্ন মত পোষণ করেছিলেন। তিনি বলেছিলেন যে এক গালে চড় মারলে ঘুরে প্রতিপক্ষকে তাকে ঘুরে চড় মারান। তা গান্ধীজি এবং নেতাজি দুজনের ভিন্ন মতাদর্শ রয়েছে। তো আমরা গান্ধীজি সম্পর্কে আগের দিন আলোচনা করেছি, তবে আজকে আমরা নেতাজি সম্পর্কে আলোচনা করব। আমাদের যে 11 ক্লাস সেমিস্টার 2 সেখানে নতুন এই নেতাজি সম্পর্কে বিস্তারিত আলোচনা অধ্যায়ে সম্মিলিত করা হয়েছে। আমরা আজকে নেতাজির যে স্বাধীনতা সম্পর্কে কি বলেছিলেন, বা নেতাজি জাতীয়তাবাদ সম্পর্কে মানে ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে এমন কি বলেছিলেন সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা অনেকেই জানো হয়তো যে নেতাজি প্রথম সময়কালে জীবনের প্রথম সময়কালে তিনি কংগ্রেসের সঙ্গেই চলেছিলেন, পথ হেঁটেছিলেন কংগ্রেসের সঙ্গেই। কিন্তু পরবর্তীকালে গান্ধীজির সঙ্গে নেতাজির মত পার্থক্য দেখা দেওয়ায় নেতাজি আলাদা করে একটি দল তৈরি করেছিলেন এবং কংগ্রেসের যে ছত্রছায়া সেটা পরিত্যাগ করেছিলেন। সেই সম্পর্কে আমরা আলোচনা করব নেতাজির স্বাধীনতা এবং জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনার মাধ্যমে। এই কোশ্চেনটা কিন্তু 6 নম্বরের জন্য, মানে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনটা পড়বে সেটা 6 নম্বরের জন্য পড়বে। আমরা সেই 6 নম্বরের জন্য রেডি করব। এখানে যে আমরা প্রশ্নটা আলোচনা করছি নেতাজি জাতীয়তাবাদ সম্পর্কে এবং স্বাধীনতা সম্পর্কে যে আলোচনা করছি, সেইখানে সমালোচনা দেওয়া আছে। সেটা স্বাধীনতা যদি পড়ে নেতাজির স্বাধীনতা সম্পর্কে ধারণা, সেখানেও সমালোচনাটা দিতে পারো, বা তোমার জাতীয়তাবাদ সম্পর্কে নেতাজির যে ধারণা সেখানেও সমালোচনাটা দিতে পারো। এইভাবে তোমরা বিষয়টাকে পড়বে। ঠিক আছে, চলো তাহলে প্রশ্ন আলোচনায় আসা যাক। দেখো এখানে কোশ্চেনটা কি আছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। এই অধ্যায় থেকে যেহেতু 6 নম্বরের কোশ্চেন পড়বে তাই 6 মার্ক। এই নেতাজির স্বাধীনতা সম্পর্কে ধারণা বাদেও আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে তোমার নেতাজি সুভাষচন্দ্র বসুর জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণা আলোচনা করো। এটাও 6 মার্কের জন্য একটা আলোচনাতেই আলোচিত হচ্ছে। প্রথমে ভূমিকা দেওয়া আছে, ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসু এক আপোষহীন বিরল সংগ্রামী চিন্তানায়ক হিসাবে জনমানসে চিহ্নিত হয়ে আছেন। সুভাষচন্দ্রের মূল পরিচয় হল একজন স্বাধীনচেতা জাতীয়তাবাদী ব্যক্তিত্ব এবং একজন আপোষ বিরোধী স্বাধীনতা সংগ্রামী হিসাবে। তার রাজনৈতিক ভাবনার কেন্দ্র ছিল স্বাধীনতা। তিনি সারা জীবন কেবল পূর্ণ স্বাধীনতার জন্যই লড়াই করে গেছেন। তার জীবনের স্বপ্নই ছিল ভারতের অখণ্ড স্বাধীনতা। স্বাধীনতা প্রসঙ্গে নেতাজির ধারণার বিভিন্ন দিক উঠে এসেছে। সেগুলি হল, নেতাজি সম্পর্কে তোমরা সবাই জানো, নেতাজি ছিলেন একজন ভারতের স্বাধীনতা সংগ্রামী, যার সঙ্গে গান্ধীজির মনোমালিন্য হওয়ার জন্য নিজস্ব একটা ভাবভঙ্গি বা দৃষ্টিভঙ্গি ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে আমরা দেখতে পাই। সেই নেতাজির স্বপ্ন ছিল যে পূর্ণ স্বাধীনতা কিভাবে ভারত অর্জন করতে পারে, সেইটার বিষয়ে আমাদের আজকের আলোচনা। প্রথমে আছে যে পয়েন্টটা 1-এর দাগের অর্থনৈতিক অধিকার। নেতাজি মনে প্রাণে বিশ্বাস করতেন অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। তিনি সুস্পষ্টভাবে বলেছেন, স্বাধীনতার অর্থ কেবল রাজনৈতিক বন্ধন মুক্তি নয়, এই স্বাধীনতা সম্পদকে সমানভাবে বন্টন করবে। তাই এখানে যে কথাটা আছে, অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন, আমরা স্বাধীনতা সম্পর্কে যে ল্যাস্কির ধারণা সেখানে এই বাক্যটা দেখেছি। তা স্বাধীনতা বলতে তোমার হচ্ছে মূলত অর্থনৈতিক স্বাধীনতাকে বোঝানো হয়েছে। সেই অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে রাজনৈতিক স্বাধীনতা মানে হচ্ছে নির্বাচন হওয়ার অধিকার বা নির্বাচিত করার অধিকার, ভোটদানের অধিকার, এগুলো অর্থহীন হয়ে পড়ে যদি অর্থনৈতিক স্বাধীনতা মানুষ না পায়। সেই জন্য তিনি বলেছেন, স্বাধীনতা হচ্ছে কেবলমাত্র রাজনৈতিক বন্ধন থেকে মুক্তি নয়, এই সম্পদ যেটা আছে ভারতীয় যে সম্পদ, সেই সম্পদটা সমানভাবে সবার মধ্যে বন্টন করতে হবে, মানে যাতে অর্থনৈতিক সাম্য বিরাজ করে, সেটা স্বাধীনতার লক্ষ্য হতে হবে। 2 আছে সামাজিক সাম্য। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতার ধারণা সব ধরনের বৈষম্য ও শোষণ থেকে
মুক্ত এক সামাজিক সমতাকে প্রতিষ্ঠা করার পক্ষপাতী। এই জন্য নেতাজি সমাজের প্রান্তিক জনগোষ্ঠী, দলিত শ্রেণী, মহিলা ও অন্যান্য দুর্বল শ্রেণীর মানুষদের সপক্ষে স্বাধীনতার কথা তুলে ধরেছেন। তিনি মনে করেন, যতদিন না পর্যন্ত ভারতে ধনী দরিদ্র, জাতি ধর্ম, স্ত্রী পুরুষ নির্বিশেষে সবার সমান অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, ততদিন প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে না। তাহলে এখানে সামাজিক সমাজ, সমাজে কারা বাস করে? তখন দলিত আছে, মহিলা আছে, দুর্বল শ্রেণী আছে, তাদের মধ্যে আবার ধনী আছে, দরিদ্র আছে, বিভিন্ন জাতি আছে। সবার মধ্যে সব রকমের সাম্য বিরাজ করতে হবে, তবে হচ্ছে প্রকৃত স্বাধীনতা পাওয়া যাবে। তো ভারতবর্ষের যে আমরা বর্তমানে জিনিসটা দেখছি, বিষয়টা দেখছি, সেখানে কিন্তু এই সাম্য বা এই স্বাধীনতা বিরাজ করছে না। এখানে দুর্বল জাতিও আছে, দলিত শ্রেণীও আছে, স্ত্রী বর্ণ ধর্ম সবই আছে, দরিদ্র আছে, জাতি আছে, সবই আছে, কিন্তু সবাই কিন্তু সমান নয়। এই অসাম্যটাকে যাতে দূর করা যায়, তার জন্যই নেতাজি চেষ্টা করেছিলেন এবং তার মাধ্যমেই স্বাধীনতা অর্জন হবে বলে, বা এদের মধ্যে সমতা প্রতিষ্ঠিত হলে তবে হচ্ছে স্বাধীনতা অর্জন করা যাবে বলে নেতাজি মনে করতেন। তিনি আছে সমাজের ভিন্নতার অবসান। নেতাজি সুভাষচন্দ্র বসুর বিশ্বাস ছিল, প্রকৃত স্বাধীনতা দেশের মধ্যে জাতিভেদ, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় অসহিষ্ণুতার পরিসমাপ্তি ঘটবে। ব্রিটিশ সরকার 1933 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাঁটোয়ারার ভিত্তিতে শ্বেতপত্র প্রকাশ করে। নেতাজি বুঝতে পেরেছিলেন, শ্বেতপত্রের উদ্দেশ্য হল ভারতকে আরও খণ্ডিত করা, ভারতীয়দের মধ্যে বিভেদ তৈরি করা। ব্রিটিশদের এই ডিভাইড অ্যান্ড রুল, এই নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন সুভাষচন্দ্র। তা সমাজে যে ভিন্নতা আছে, যে জাতিভেদ আছে, যে সাম্প্রদায়িক ধর্মগত যে ভিন্নতা আছে, সেগুলোকে আগে অবসান করতে হবে, সেগুলো পরিসমাপ্তি ঘটাতে হবে। এইগুলোর পরিসমাপ্তি না ঘটাতে পারলে শাসক যারা, তারা কি করবে? ভাগ্যরে শাসন করা নীতিটি কায়েম করবে। 1933 সালে সাম্প্রদায়িক বাঁটোয়ারার নাম করে একটা শ্বেতপত্র প্রকাশ করা হয়। এই শ্বেতপত্র প্রকাশ করার মাধ্যমে হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছিল, যেটা পরবর্তীকালে ভারত এবং পাকিস্তান নামে দুটি রাষ্ট্র তৈরি হয়। 4 আছে সশস্ত্র সংগ্রামের পথ। নেতাজি স্বাধীনতার জন্য শেষ পর্যন্ত সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন, কংগ্রেসের অহিংস এবং সত্যাগ্রহের নীতি ভারতের স্বাধীনতা লাভের জন্য যথেষ্ট নয়। তাই পূর্ণ স্বাধীনতার স্বপ্নকে সফল করে তোলার জন্য বিদেশের মাটিতে স্বাধীন ভারত সরকার গড়ে তুলে ইংরেজ সরকারকে নোটিশ দিয়ে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসাবে যুদ্ধ ঘোষণা করেছিলেন নেতাজি। নেতাজি বেশ কয়েকদিন কংগ্রেসের ছত্রছায়া থেকে বুঝতে পেরেছিলেন যে গান্ধী দ্বারা পরিচালিত যে অহিংস এবং সত্যাগ্রহ যে নীতিটা, সেই নীতি দ্বারা ভারত স্বাধীন হতে পারবে না। কিন্তু ভারতের স্বাধীনতা দরকার। সেই স্বপ্নকে পূরণ করার জন্য তিনি ভারত থেকে ছদ্মবেশে বিদেশে চলে যান। সেখানে তিনি স্বাধীন ভারত সরকার গড়ে তুলেছিলেন, যার মাধ্যমে তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সেই যুদ্ধের যে সেনাবাহিনী ছিল নেতাজির নেতৃত্বে, সেই বাহিনীর নাম হচ্ছে আজাদ হিন্দ ফৌজ। এইভাবে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। পরে আছে 5 দাগে সার্বজনীন শিক্ষার গুরুত্ব। স্বামী বিবেকানন্দের মতো সুভাষচন্দ্র স্বাধীনতাকে সমাজের প্রতিটি স্তরের বৈষম্যহীনভাবে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। সেই উদ্দেশ্য সাধনের জন্য তিনি সমাজের শিক্ষাকে সার্বজনীন ও সহজলভ্য করতে চেয়েছিলেন। তিনি মনে করতেন, একজন প্রকৃত শিক্ষাই দিতে পারে মুক্তির সন্ধান। তিনি নারী স্বাধীনতা ও রাজনৈতিক ক্রিয়াকর্মে নারীদের অংশগ্রহণের পক্ষপাতী ছিলেন। তার মতে সমাজকে স্বাধীন করতে হলে আইনগত ও সামাজিক বিষয়েও নারীকে পুরুষের সমান মর্যাদা দিতে হবে। তাহলে এখানে নেতাজি স্বাধীনতা সম্পর্কে বলতে গিয়ে, স্বাধীনতা তখনই আসবে যখন সমাজের যে প্রতিটি মানুষ, স্ত্রী পুরুষ সকলে যখন শিক্ষা লাভ করতে পারবে। তো প্রকৃত শিক্ষাই ভারতের স্বাধীনতা এনে দিতে পারে বলে তিনি মনে করেছিলেন। তাই শিক্ষা গ্রহণের জন্য নারীদেরকেও তিনি অংশগ্রহণের কথা বলেছেন। একটি সমাজের অর্ধেক অংশ স্ত্রী, অর্ধেক অংশ পুরুষ। যদি পুরুষই শিক্ষিত হয়, তাহলে অর্ধেক অংশ অশিক্ষিতই রয়ে যাবে। সেই জন্য স্ত্রী পুরুষ যাতে সবাই সমানভাবে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয় এবং তার মাধ্যমে স্বাধীনতা আনতে পারে, সেই বিষয়ের প্রতি নেতাজি গুরুত্ব আরোপ করেছিলেন। 6 দাগে সমাজতন্ত্রের উপর গুরুত্ব। ভারতের স্বাধীনতা সংগ্রামের শেষ পর্যায়কে সুভাষচন্দ্র ভারতীয় বিপ্লবের দ্বিতীয় স্তর বলে অভিহিত করেন।
তার মতে সংগ্রামের এই স্তরে লক্ষ্য হবে ভারতবর্ষে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। কারণ তিনি মনে করতেন একমাত্র সমাজতান্ত্রিক আর্থসামাজিক ব্যবস্থা সঠিকভাবে রূপায়িত হলে তবেই বিশাল আর্থসামাজিক বঞ্চনা ও দরিদ্রের কবল থেকে ভারতবর্ষের আমজনতাকে মুক্ত করা সম্ভব হবে এবং স্বাধীনতা ভোগের সার্বিক পরিবেশ তৈরি করা সম্ভব হবে। এখানে লাইনটা দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামের শেষ পর্যায়কে সুভাষচন্দ্র ভারতীয় বিপ্লবের দ্বিতীয় স্তর বলে অভিহিত করেন। তার মতে সংগ্রামের এই স্তরে লক্ষ্য হবে ভারতবর্ষে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। সমাজতন্ত্র জিনিসটা কি, এটা আমরা অনেক আলোচনা করেছি। মার্ক্সবাদীরা যে সমাজের স্তরবিন্যাস করেছিলেন, সেই সমাজের স্তরবিন্যাসের পুঁজিবাদী স্তরের পরে আসবে তোমার হচ্ছে সমাজতান্ত্রিক স্তর। এই সমাজতান্ত্রিক স্তরে তোমার সকল মানুষ, ধনী দরিদ্র, জাতি ধর্ম, যেই ক্যাটাগরির মানুষ থাকুক না কেন, ব্যক্তি থাকুক না কেন, তার অর্থনৈতিক সামাজিক দিক থেকে সাম্য প্রতিষ্ঠা হতে পারে এই সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায়। তবে এই দ্বিতীয় স্তরেই এই সমাজতন্ত্রটা প্রতিষ্ঠা করতে হবে, তাছাড়া এটা সম্ভব নয়। যার দ্বারা পরাধীন ভারতে যারা আর্থসামাজিক দিক থেকে বঞ্চিত, দরিদ্র যারা, তারা মানে সমাজের অধিকাংশ জনগণ যাতে আর্থসামাজিক স্বাধীনতা ভোগ করতে পারে, তার একটা পরিবেশ গড়ে তুলতে হবে। আর সেই পরিবেশটা গড়ে তোলার জন্য দরকার সমাজতন্ত্র। এই সমাজতান্ত্রিক যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাতেই দরিদ্ররা যারা বঞ্চিত আর্থসামাজিক দিক থেকে, তারা সকলেই সমান স্বাধীনতা ভোগ করতে পারবে। তা নেতাজির যে স্বাধীনতা সম্পর্কে ধারণা, সেই ধারণার একটা উপসংহার দেওয়া আছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে ব্রিটিশরা 11 বার কারারুদ্ধ করেছিলেন, তবু তিনি পূর্ণ স্বাধীনতার দাবি থেকে সরে আসেননি। স্বাধীনতার জন্য তার আত্মত্যাগ ও আত্মবলিদানের কোনো তুলনা নেই। স্বাধীনতার জন্য দেশবাসীর প্রতি তার এই বিখ্যাত উক্তি চিরস্মরণীয় হয়ে থাকবে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তোমরা জানো নেতাজি সুভাষচন্দ্র বোস কংগ্রেসে থাকাকালীন অবস্থাতে এবং কংগ্রেসে মনোমালিন্য হওয়ার পরে, কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়ার পরে নেতাজি অনেকবার কারারুদ্ধ হয়েছিলেন। এখানে সেটা লেখা আছে 11 বার। তবুও তার কিন্তু এই পূর্ণ স্বাধীনতার দাবি সেটা কোনোদিন তিনি ভুলেননি। তার এই আত্মত্যাগ বা আত্মবলিদান কোনোভাবেই তুলনা করা যায় না। তিনি ভারতবর্ষের জন্য যা করেছিলেন তা কোনোভাবেই ভারতবাসীর ভোলা উচিত নয়। তার বিখ্যাত একটা উক্তি যেটা হচ্ছে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। বিখ্যাত উক্তি, এটা তোমরা সবাই জানো। এই 6টা পয়েন্ট দেওয়া আছে, 6টা পয়েন্ট ঠিক করে দেখবে, সহজ আছে বললাম। বুঝতে না পারলে কমেন্ট করবে, সেরকম হলে আরেকবার বলে দেওয়া যাবে, ঠিক আছে। তারপর দেখো দ্বিতীয় যে কোশ্চেনটা, নেতাজি সুভাষচন্দ্র বসুর জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণা আলোচনা করো। এটাও তোমার হচ্ছে 6 নম্বরের জন্য রয়েছে। প্রথমে এখানেও তোমার ভূমিকা হিসাবে 5-6 লাইন দেওয়া আছে। নেতাজির মধ্যে ছাত্র জীবনে যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটেছিল, পরবর্তীকালে কর্মজীবনে তা রূপান্তরিত হয় সংগ্রামী জাতীয়তাবাদী। যদিও তার জাতীয়তাবাদী তত্ত্বে উগ্র জাত্যাভিমানের কোনো জায়গা ছিল না, বরং তার ভারত সম্পর্কিত ভাবনা পূর্ণতা পেয়েছে বিশ্ব মানবতাবোধের মাধ্যমে। যদিও নেতাজির সারা জীবন জুড়ে ধ্যানধারণা ছিল একটাই, তা হলো পরাধীনতার শৃঙ্খল মুক্তি। জাতীয়তাবাদ সম্পর্কে তার অভিমত উঠে এসেছিল কলকাতায় দেওয়া এক বক্তৃতায়। নেতাজি জাতীয়তাবাদের উল্লেখযোগ্য দিকগুলি হল, তারপর কয়েকটা পয়েন্ট দেওয়া আছে। তাহলে এখানে জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করতে গেলে নেতাজি কীভাবে জাতীয়তাবাদটাকে বিশ্লেষণ করেছে সেটা তার কলকাতায় যে বক্তৃতা দিয়েছিলেন সেখানে সেটা দেখতে পাওয়া যায়। তবে নেতাজির যে জাতীয়তাবাদটা, সেখানে কোনো জাতির গৌরব ছিল না। এটা যদি জাতির নিজস্ব যদি গৌরব থাকে, যদি জাতির জন্য অভিমান থাকে, সেইখানে জাতীয়তাবাদটা একটা উগ্র জাতীয়তাবাদে পরিণত হতে পারে। যে উগ্র জাতীয়তাবাদ কোনোদিন মানুষকে বা ব্যক্তিকে আন্তর্জাতিকতায় পৌঁছাতে দেয় না। এইখানে নেতাজি যে জাতীয়তাবাদের কথা বলেছেন সেটা হচ্ছে আদর্শ জাতীয়তাবাদের কথা, যেটা নেতাজিকে বিশ্ব মানবতাবাদে পরিণত করেছিল। তার জাতীয়তাবাদের যে দিকগুলো আছে সেগুলো দেখা যাক। একে আছে অতীত ঐতিহ্যের গৌরব অনুভূতি। নেতাজি সুভাষচন্দ্র বসুর জাতীয়তাবাদের প্রধান একটি উপাদান হলো অতীত ঐতিহ্যের গৌরবের অনুভূতি। নেতাজি উপলব্ধি করেছিলেন ব্রিটিশ শাসিত ভারতে ভারতবাসীরা নিজেদের গৌরবোজ্জ্বল অতীত ঐতিহ্যের কথা ভুলতে বসেছে। এই অতীত ঐতিহ্যের পুনর্জাগরণ ঘটাতে হবে।
নেতাজি বিশ্বাস করতেন অতীত ঐতিহ্যের গৌরবের অনুভূতি ভারতীয়দের আত্মশক্তিতে বিশ্বাসী করে তুলবে। এই আত্মবিশ্বাস পরাধীনতার গ্লানি থেকে মুক্তি দিতে সাহায্য করবে। ভারতের অতীত ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাবে যে আমাদের অতীতে ভারতবর্ষটা কতটা উজ্জ্বল ছিল। শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তিগত দিক থেকে কতটাই না উন্নত ছিল। তখন বাচ্চারা গুরুর আশ্রমে থেকে পড়াশোনা করত। সেখানে মানুষ ছিল স্বাধীন। সেই বিষয়টা, সেই জিনিসগুলো আস্তে আস্তে করে ব্রিটিশরা তার নিজেদের ধ্যান ধারণা ভারতে প্রতিষ্ঠিত করার ফলে ভারতের যে নিজস্ব গৌরব, নিজস্ব যে ইতিহাস, সেটা তারা ভুলতে বসেছে। সেইখান থেকে মানুষকে বের করে আনতে হবে। যদি বের করে আনা যায় তবেই কিন্তু ভারতবাসীরা এই যে পরাধীনতার যে গ্লানি, কষ্ট, সেখান থেকে মুক্তি পেতে পারে। এটা নেতাজি উপলব্ধি করতে পেরেছিলেন। 2 আছে হীনমন্যতাবোধের অবসান। সুভাষচন্দ্রের জাতীয়তাবাদী ধ্যান ধারণায় হীনমন্যতাবোধের কোনো স্থান ছিল না। বেশিরভাগ ভারতীয়দের মনে এই ধারণা বদ্ধমূল ছিল যে ইউরোপীয় জাতিগুলি অধিকতর উন্নত। এই হীনমন্যতাবোধের ফলে দীর্ঘদিন যাবৎ ভারতীয়দের পরাধীনতার গ্লানি সহ্য করতে হয়েছে। সবার আগে এই হীনমন্যতাবোধ কাটিয়ে ওঠার বিষয়টিকে জাতীয়তাবাদ গড়ে তোলার একটি বড় কাজ বলে নেতাজি মনে করতেন। পরাধীন ভারতে ভারতীয়দের মধ্যে একটা মানসিকতা জন্মে গেছিল যে আমরা ছাড়া বিশ্বের অন্যান্য যে জাতিগুলো আছে তারা খুবই উন্নত জাতি, তাই তারাই হয়তো আমাদেরকে এই জন্যই শাসন করতে পারছে। এই যে হীনমন্যতাবোধ, এই হীনমন্যতাবোধকে কাটাতে হবে, সেইটার জন্যই উঠে পড়ে লেগেছিলেন নেতাজি। যদি এই হীনমন্যতাবোধ কাটাতে না পারা যায় তাহলে দীর্ঘদিন যাবৎ ব্রিটিশরা ভারতকে অত্যাচার, শোষণ, নিপীড়ন করে চলবে। এটা থেকে বেরিয়ে আসতে হবে। এই জন্যই নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবাসীর যে বদ্ধমূল ধারণা হয়ে গেছিল যে হীনমন্যতার বিষয়টাকে, সেটা থেকে তিনি বের করে আনতে চেয়েছিলেন ভারতীয়দের। তিনি দেখেছে বহুজাতিক ও বহু সংস্কৃতি বিশিষ্ট জাতিরাষ্ট্র। সুভাষচন্দ্র ইউরোপীয় জাতীয়তাবাদী ধারণা ও জাতিরাষ্ট্রের উদ্ভবের ইতিহাস বিশ্লেষণ করলেও ভারতের ক্ষেত্রে এই ধারণা ও আন্দোলনকে পুরোপুরি অনুসরণ করেননি। কারণ কোনো একটি ভাষা, ধর্ম বা সংস্কৃতিকে কেন্দ্র করে ইউরোপে যে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল, ভারতের মতো বহুজাতিক রাষ্ট্রে তা সম্ভব নয়, কাম্যও নয়। তার পরিবর্তে তিনি তার জাতীয়তাবাদী ভাবনায় গুরুত্ব দিয়েছিলেন। ইউরোপের যে জাতীয়তাবাদ যেটা গড়ে উঠেছিল সেটা কিন্তু পুঁজিবাদকে টিকিয়ে রাখার জন্য। সেইখান থেকে তোমার জাতির উদ্ভব হয়। এই হচ্ছে তোমার ইউরোপীয় জাতীয়তাবাদ। এটা আমরা কিন্তু অনেক আলোচনা করেছি। কিন্তু ভারতে তো আর এই বিষয়টা নেই। ভারতে অনেক জাতি, অনেক সংস্কৃতি, অনেক ধর্ম রয়েছে। তাদের মধ্যে জাতীয়তাবাদ এইভাবে বিকাশ করা যায় না বা এটা সম্ভবও নয়। তার পরিবর্তে নেতাজি নিজস্ব একটা জাতীয়তাবাদী ভাবনা তৈরি করতে চেয়েছিলেন এই বহুজাতিক, বহু সংস্কৃতি বিশিষ্ট রাষ্ট্রে, যেটা পরবর্তীকালে আমরা জানি ভারতীয়রা যে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ। 4 আছে অদম্য ও অপ্রতিহত জাতীয়তাবাদ। নেতাজি সুভাষচন্দ্র বসু সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়দের মনে এক অদম্য ও অপ্রতিহত জাতীয়তাবোধ সঞ্চারিত করেছিলেন। জার্মানিতে গিয়ে তিনি যে আজাদ হিন্দ বাহিনী ও আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন তা তার জ্বলন্ত জাতীয়তাবাদী চেতনার স্বাক্ষর বহন করে। ব্রিটিশ যে জাতি ছিল সেই ব্রিটিশ জাতি নিজের জাত্যাভিমানকে বজায় রাখার জন্য বা নিজের জাতির এক শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য তারা বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদের সৃষ্টি করেছে। তার মধ্যে ভারতও একটা ছিল। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানিতে তোমার আজাদ হিন্দ বাহিনী এবং আজাদ হিন্দ সরকার গঠন করেছিল, যার মাধ্যমে তিনি এই ব্রিটিশ সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। এইটা নেতাজির মধ্যে দেখা গিয়েছিল, তার মনের মধ্যে অদম্য শক্তি, যার উদ্দেশ্য ছিল ভারতকে স্বাধীনতা পাইয়ে দেওয়া। 5 আছে প্রগতিশীল ও অসাম্প্রদায়িক জাতীয়তাবাদ। নেতাজি সুভাষচন্দ্রের জাতীয়তাবাদ ছিল প্রগতিশীল ও অসাম্প্রদায়িক জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদের মধ্যে কোনো সম্প্রদায়গত সংকীর্ণতার স্থান ছিল না। প্রাদেশিকতার স্পর্শও তার মধ্যে পাওয়া যায় না। দেশবাসীর উদ্দেশ্যে তিনি সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ওঠার যে আহ্বান জানিয়েছিলেন তার মূল কথা ছিল আমাদের অতীতের দিকে তাকাতে হবে।
তার ফলে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই, এ হলো বহু সংস্কৃতির মিলনের ফল। নেতাজি সুভাষচন্দ্র বসুর যে জাতীয়তাবাদটা ছিল সেটা হচ্ছে উন্নত প্রকৃতির এবং সেটা হচ্ছে অসাম্প্রদায়িক, মানে যেখানে কোনো ধর্ম ভিত্তিক বাঁটোয়ারা থাকবে না, হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভাজন থাকবে না, এরকম একটা ধরনের জাতীয়তাবাদ। এবং ভারতবর্ষে বিভিন্ন ভাষা, বিভিন্ন কৃষ্টি, বিভিন্ন সংস্কৃতির মানুষ রয়েছে, সেদিক থেকেও যে একটা প্রাদেশিকতার সৃষ্টি হয়, যেটা এই নেতাজির এই জাতীয়তাবাদের মধ্যে দেখতে পাওয়া যায় না। এর জন্য তিনি বলেছেন অতীতের দিকে লক্ষ্য করতে হবে ভারতবাসীকে, সেখানে গেলে দেখা যাবে ভারতীয়রা এক ও অভিন্ন, সেখানে বিভিন্ন জাতি ধর্ম বর্ণের একটা মিলন লক্ষ্য করা গিয়েছে। এটাই ছিল তোমার নেতাজির জাতীয়তাবাদ। ছয় আছে অখণ্ড জাতীয়তাবাদ। সুভাষচন্দ্র বসু ভারতের পূর্ণ স্বাধীনতার পক্ষপাতী ছিলেন। তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সঙ্গে কোনো রকম আপোষ করেননি, তবে তিনি মহাত্মা গান্ধীর মতো অহিংসা পথে নয়, বরং প্রকৃত জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটাতে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ে তুলতে চেয়েছিলেন। তোমরা সবাই জানো মহাত্মা গান্ধী যে স্বাধীনতা অর্জন করার যে পথটা, সেই পথটা ছিল অহিংস এবং সত্যাগ্রহের মাধ্যমে। সেখানে গান্ধীজির সঙ্গে ব্রিটিশদের একটা আপোষ রফার ব্যাপার লক্ষ্য করা গিয়েছিল। এই আপোষ এর যে ব্যাপারটা, এটা নেতাজির মধ্যে দেখা যায় না। তিনি ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য সশস্ত্র সংগ্রামের ব্যবস্থা করেছিলেন, সেটা তোমরা জানো। আজাদিন ফৌজের মাধ্যমে তিনি ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এইভাবে তিনি ভারতে একটা অখণ্ড জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলেন। এই নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আমরা দুটো বিষয় বললাম, স্বাধীনতা এবং জাতীয়তাবাদ, এটা দেখতে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই দুটি ধারণার দুটি সমালোচনা, অনেক সমালোচনা আছে এবং দুটি সমালোচনা দেওয়া আছে। যদি কোনো একটা কোশ্চেন পড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জাতীয়তাবাদের ধারণা আলোচনা করো বা নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা সম্পর্কে আলোচনা করো, তাহলে এই দুটো সমালোচনা লিখলেই হবে। দুটো প্রশ্নতেই লিখলে হবে। প্রথমে আছে একনায়কতন্ত্রের সমর্থক। স্বাধীনতার পরবর্তীকালে ভারতের ঐক্য ও সংহতি রক্ষা কিংবা সার্বিক উন্নয়নের জন্য সুভাষচন্দ্র সুদৃঢ় একদলীয় সরকারের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। সুভাষচন্দ্র মনে করতেন স্বাধীন ভারতের প্রাথমিক পর্বে সমস্যাদের সঠিক সমাধানের জন্য সাময়িকভাবে একনায়কতন্ত্রের প্রতিষ্ঠা অপরিহার্য। স্বাধীনতা সংগ্রামে আপামর জনগণ সবাই অংশগ্রহণ করতে পারেনি। যারা নিচু তলাতে একবার দরিদ্র এবং গ্রামে বসবাসকারী মানুষ যোগদান করতে পারেনি, তাই তারা স্বাধীনতা সম্পর্কে সাম্যক যে ব্যাপারটা তাদের মধ্যে দেখা যায়নি। সেই জন্য এক সময় নেতাজি বলেছিলেন যে ভারতের প্রতিটি মানুষকে স্বাধীনতার অর্থ কী সেটা বোঝাতে হবে, আর সেটা বোঝানোর জন্য দরকার এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, যার মাধ্যমে সেই সমসাময়িক যে সমস্যাগুলো সেগুলো সমাধান করা ভালো হবে, সার্বিক উন্নয়ন করা সম্ভব হবে এবং ভারতের মধ্যে যে বহু সংস্কৃতি বহু ভাষা বিষয়টা আছে তাদের মধ্যে একটা সংহতি বা ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এই একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা বলতে গিয়েই এইখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সমালোচনা করা হয়েছে। দুই আছে ফ্যাসিবাদী অক্ষশক্তির সঙ্গে সম্পর্ক। সুভাষচন্দ্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে ফ্যাসিবাদী অক্ষশক্তির সঙ্গে গভীর সংযোগ সম্পর্ক স্থাপন করেছিলেন। এমনকি সুভাষচন্দ্র ফ্যাসিবাদী জাপান, জার্মানি এবং ইটালি বিরোধী জাতীয় কংগ্রেস কর্তৃক গৃহীত যে কোনো পদক্ষেপকে অনুমোদন করেননি। বিরুদ্ধবাদীদের মতে অক্ষশক্তির সঙ্গে সুভাষচন্দ্রের গভীর সম্পর্ক তার ফ্যাসিবাদী মনোভাবকেই ব্যক্ত করেছে। তো অনেকে বলবেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু একজন ফ্যাসিবাদী ছিলেন, কারণ তিনি যখন ভারত থেকে গোপনে ভারত ত্যাগ করেছিলেন তখন তিনি এই জার্মানিতে গিয়েছিলেন। জার্মানিতে তখন হিটলার ক্ষমতায় ছিলেন। এই জার্মানি, হিটলার, ইতালি, জাপান এইসব দেশে তখন একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত। এই জন্য নেতাজির যে ওইখানে যাওয়ার যে ব্যাপারটাকে অনেকে সমালোচনা করে বলেছেন যে তিনি ফ্যাসিবাদী মানসিকতার ছিলেন। পরিশেষে বলা যায় যে সুভাষচন্দ্রের জাতীয়তাবাদী ধারণা কখনোই ভারতকে একটি সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করার স্বপ্নবিলাসে পরিণত হয়নি। তিনি সাম্রাজ্যবাদের তীব্র বিরোধিতা করেছেন। তার প্রথম ও প্রধান উদ্দেশ্য ছিল সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির শাসন শৃঙ্খল থেকে ভারত ও ভারতবাসীর মুক্তি। তাহলে তিনি ফ্যাসিবাদী থাকুন আর একনায়কতন্ত্রবাদী থাকুন, যাই থাকুক না কেন, তার যে ভারত সম্পর্কে যে চিন্তাভাবনা বা ভারতকে যে কোনো মূল্যে স্বাধীনতা পাইয়ে দেওয়া, এই যে স্বপ্নটা ছিল, এই স্বপ্নটা পূরণ করতে গিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের তীব্র তিনি বিরোধিতা করেছেন এবং ভারতকে শৃঙ্খলামুক্ত করার জন্য বিভিন্ন দিক থেকে তিনি প্রচেষ্টা চালিয়েছিলেন, যেটা পরবর্তীকালে ভারত
স্বাধীন এবং ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল। এটা গেল তোমার নেতাজি সম্পর্কে যে স্বাধীনতা এবং জাতীয়তাবাদ সম্পর্কে ধারণাটা, তার আলোচনা। ঠিক আছে, দেখবে বুঝবে, পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।